দেখুন, এই সামান্য 10-20টা অ্যামালটেবিন ওষুধের জন্য আপনি খামোখা আমার সঙ্গে অশান্তি করছেন। কতই বা দাম ওই কটা ওষুধের? ঠিক আছে, এতে যদি আপনার কোনো প্রবলেম থাকে আমি আমার পকেট থেকে দাম দিয়ে দিচ্ছি। আপনি ব্যাপারটা লাইটভাবে নিলেও আমি কিন্তু নিতে পারছি না। আজকাল সামান্য ওষুধের হিসেব মেলাতে পারেননি বলে আপনি সে টাকাটা পকেট থেকে দিতে চাইছেন, কিন্তু আমি বেশ ভালোভাবেই জানি এর আগেও অনেক দামি ওষুধের হিসেবের কারচুপি আপনি করেছেন। এবার কিন্তু আপনি খুব বাজে কথা বলছেন ম্যাডাম। আমি যে হিসেবে কারচুপি করেছি তার প্রমাণ আপনি দেখাতে পারবেন? হাতে নাতে প্রমাণ পেয়েছি বলেই তো আমি বলতে বাধ্য হচ্ছি। গত মাসে 7টা ডেকাড্রন 5টা অ্যাট্রোপিন আপনি আমার নামে ইস্যু করেছেন এবং পেশেন্ট পার্টির কাছে সে টাকা চার্জও করা হয়েছে, কিন্তু আমি খুব ভালো করে জানি এর একটা ওষুধও পেশেন্ট। দেখুন ম্যাডাম, পার্টির বিলে কত চার্জ করা হয়েছে বা না হয়েছে সেটা নিয়ে মাথা ঘামানোর আপনার কোনো মানে হয় না। আপনার কাছে মনে না থাকতে পারে, কিন্তু আমার কাছে আছে। একই ওষুধের কত দাম, একটা চিকিৎসা চালাতে মানুষ হিমশিম খেয়ে যাচ্ছে, তার উপর আবার আমরা না না না, এ অন্যায়, অত্যন্ত অন্যায়। আরে যে পেশেন্টকে আমি ডেকাড্রন দিইনি, কোনো ওষুধ দিইনি, তার কাছ থেকে আমি ওষুধের দাম নেব কেন? এটা অন্যায়, একরকম চুরি করা। তার মানে আপনি কি আমাকে চোর বলতে চাইছেন? না না না, আপনাকে চোর বলবো কি করে? একটু আগেই তো আপনি বললেন আপনি ভদ্রঘরের সন্তান, বিদ্বান, আপনাকে কখনো চোর বলা যায়? তবে এবার একটা কাজ করবো ভাবছি। আমি অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে গত 6 মাসের একটা স্টেটমেন্ট চাইব। তারপর আপনার দেওয়া স্টেটমেন্টের সঙ্গে আমার স্টেটমেন্ট মিলিয়ে দেখব কোথায় গন্ডগোল। ইয়া, আপনি কি বলছেন ম্যাডাম? এত বড় একটা হাসপাতালে স্টোর সামলানো কি কঠিন কাজ সেটা তো আপনি জানেন। সেখানে একটু একটু ভুল তো হতেই পারে। তা বলে আপনি আমার বিরুদ্ধে ম্যানেজমেন্টের কাছে নালিশ করবেন? আমি তো ভাবছি প্রত্যেক মাসেই আমি একটা করে স্টেটমেন্ট এবারে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে পাঠাবো। আপনার ইস্যু করা চালান বিল হওয়ার আগে আমার স্টেটমেন্টের সঙ্গে যেন মিলিয়ে নেওয়া হয়। আপনি কি চান আমার চাকরিটা যাক? এবার মতো আপনি আমাকে একটু কনসিডার করে দিন ম্যাডাম। আমি চেষ্টা করবো এর পরের বার থেকে সব কিছু। না নির্মল, বিশ্বাসটা হচ্ছে কাচের মতো, একবার ভেঙে গেলে সেটার জোড়া লাগে না। আপনি এখন আসুন, আমি যা করার করব। আমি চাই না যে আমাদের জন্য পেশেন্ট পার্টিটা ঠুক। বাবা টাটা। টাটা মা। আজকে তাড়াতাড়ি ফিরবে তো? আজকে তাড়াতাড়ি ফেরার চেষ্টা করব। না, চেষ্টা না, আজকে ফিরতেই হবে, নাহলে আমি জেগে বসে থাকবো, গল্প শুনবো, তারপর আমি ঘুমোবো। মামা, আমি তো তাড়াতাড়ি ফেরার চেষ্টা করবই, কিন্তু যদি দেরি হয়ে যায় তখন? তাহলে আমি ঘুমোবোই না, জেগে বসে থাকবো। তুমি কেন হাসছো? হাসবে না বলে দিচ্ছি। হ্যাঁ শর্মিলা, তুমি কেন হাসছো? একদম হাসবে না। আমি যদি আজকে তাড়াতাড়ি না ফিরতে পারি, কালকে আমি নিশ্চয়ই তাড়াতাড়ি ফিরবো। দুটো গল্প শুনবো। ঠিক আছে। এবার এসো, তাড়াতাড়ি সাবধানে এসো। সাবধানে। শোনো, মা বলছিল যে তিতিকে একটা ভালো স্কুলে ভর্তি করতে হবে। কেন, এখন যে স্কুলে আছে সেটা কি খারাপ স্কুল? খারাপ হতে যাবে কেন? 1 বছর পর তো চেঞ্জ করতেই হবে না? আর এখন স্কুলে ভর্তি করা যা টাফ হয়ে গেছে। কি হুম? না, একটা বছর তো আছে, হাতে আছে। তার মানে একটা বছর তুমি হাত গুটিয়ে বসে থাকবে? একটা ভালো স্কুল পেলে আমরা ভর্তি করিয়ে দেবো। তোমার হয়েছে, খাওয়া তৈরি হয়েছে?
তুমি কি বলছো বাবা? আমার ছুটি হয়ে যাবে? স্যার তো সেই কথাই বলছিলেন, আর একটা ডায়ালিসিস নেওয়ার পর আপনার ছুটি, তারপর আপনি আনন্দে বাড়ি ফিরে যেতে পারবেন। আর হ্যাঁ, আপনার হাজবেন্ডকে বলবেন স্যারের সাথে যেন অতি অবশ্যই দেখা করে। আচ্ছা। আমার আমার রোগ ব্যাধি সব ভালো হয়ে গেছে কেষ্ট ঠাকুর। হ্যাঁ, পিসিমা, তুমি কাকে কি বলছো? উনি ডাক্তার বাবু। মাসিমা, উনি আমাদের নতুন ডাক্তারবাবু। ওনার নাম সম্বুদ্ধ ব্যানার্জি। কি নাম বললে? সং সম্বুদ্ধ সম্বুদ্ধ ব্যানার্জি। সং না বাপু, অত খটোবটো নাম আমি বলতে পারবো না। তার চেয়ে তোমাকে দেখতে তো কেষ্ট ঠাকুরের মতো, আমি তোমার কেষ্ট ঠাকুর বলেই ডাকবো। হুম? ঠিক আছে, আপনার যা ভালো লাগে আপনি সে নামেই আমায় ডাকবেন, কেমন? স্যারের মুখে আপনার সব কথা শুনেছি আমি। আর 2-1 দিনের মধ্যে আপনার একটা ডায়ালিসিস হবে, তারপর একেবারে পুরোপুরি ছুটি। কিন্তু মাসিমা, একটা কথা কিন্তু মনে রাখতে হবে, চেঁচামেচি রাগারাগি একদম চলবে না। আপনি যত চেঁচামেচি করবেন আপনার প্রেশার বাড়বে। আর আপনি তো জানেন হাই প্রেশারটা আপনার রোগের সবচেয়ে বড় শত্রু। হ্যাঁ মাসুম, রাগ টাগ করলে কিন্তু একদম চলবে না। যতটা পারেন শান্ত থাকবার চেষ্টা করবেন, কেমন? তা কি করে হবে? হ্যাঁ, আগে বাড়ি যে ওই দুটোকে সায়স্তা করতে হবে আমার না। আমি হাসপাতালে পড়ে আছি, যা ইচ্ছে তাই করছে। পিসিমা, তুমি থামবে? এই তুই চুপ কর তো। ভেবেছিলে একেবারে হাসপাতাল থেকে গঙ্গা যাত্রা করব না? যা খুশি তাই ভেবেছি, আগে বাড়ি যাই, ওই হনুমান দুটোকে আমি সায়স্তা করবো, দেখি। কিন্তু মাসিমা, আপনি যদি আমাদের বারণ না শুনেন, আপনি তো আবার অসুস্থ হয়ে যাবেন। আর তাহলে আপনারই বিপদ, আবার এই হাসপাতালে এসে আপনাকে শুয়ে থাকতে হবে। হ্যাঁ মাসুম, অবশ্য স্যার আপনার সম্বন্ধে আমাকে একটা কথা বলেছেন। আপনি বাইরে যতই চেঁচামেচি করুন না কেন, আপনার ভেতরটা নাকি ভীষণ নরম। সকলের ভালো হোক, মঙ্গল হোক, এটাই আপনি চান। তাহলে কেন আর শুধু শুধু ভালো, আমি তো সারা জীবন ওদের ভালোই চেয়েছি, মায়ের মতো কোলে পিঠে করে মানুষ করেছি। সংসারের স্বার্থটাই সব, ভালোবাসা কিছু না। নইলে ওরা আমার সঙ্গে এরকম দুর্ব্যবহার করতে পারতো? বলো, পারতো? পারতো না, কিছুতেই পারতো না। উমা, কখন ফিরলে? অনেকক্ষণ ফিরেছো বোধহয়। চা তো খাওনি? দাঁড়া, তোমার জন্য চা করে আনি। কোথায় গিয়েছিলে? এসেই শুনলাম সকালে বেরিয়ে গিয়েছিলে। কোথায় গিয়েছিলে? বুঝেছি। আগে তো শুধু ভিজিটিং আওয়ার্সেই যেতে, এখন থেকে কি সারাদিন মেয়ের বিছানার পাশে বসে থাকতে হচ্ছে নাকি? তোমার ছোট মেয়ের কাছে শুনলাম তুমি নাকি একটা কিডনি দিচ্ছ। দিতে তো চেয়েছিলাম, আমার এই জীবনটা তো আর কোনো কাজে লাগবে না, কিন্তু ও যে সারাটা জীবন এখন পড়ে রয়েছে। দেবে তো একটা কিডনি, তাতে তোমার জীবন কাজে লাগার না লাগার কি প্রশ্ন আসছে এখানে? আমার একটা কিডনি অকেজো হয়ে গেছে। আমার মেয়েটার জীবনটা কি কপালে এত খারাপ।
করো তো। সারাক্ষণ সারাক্ষণ কানে কাছে কান্না ফ্যাচ ফ্যাচ, মানে একদম ভালো লাগে। চুপ কর, চুপ কর। আর আমি এই সমস্ত কোনো কথা শুনতে চাই না, তুমি আমার কাছে কোনো কথা বলতে আসবে না, ব্যাস। আমি তো তোমাকে বলতে চাইনি, তুমি জানতে চাইলে তাই বললাম। কেন তোমার মেয়েকে নিয়ে এত মাথা ঘামাবার কি আছে? হ্যাঁ, বুঝুক, জোর করে ভালোবেসে যাকে বিয়ে করেছিল সে বুঝুক এবার। বাবার আশ্রয়ের চেয়ে তো তার আশ্রয়টা মস্ত বড় হয়ে উঠেছিল, তাই তো এখান থেকে চলে গিয়েছিল। এখন তো শুনছি সেই নাকি একটা কিডনি দেবে। বাজারে নিশ্চয়ই ঢাক পিটিয়ে বলে বেড়াচ্ছে। হ্যাঁ, তা সে যখন দেবে তখন তোমাকে নিয়ে এত টানাটানি করা হচ্ছে কেন? মিথ্যুক লোফার ছেলে একটা। না না, তোমার মেয়ে বুঝুক, সে যখন আমাদের কোনো কথা শোনেনি, আমরা তার কোনো দায় দায়িত্বর ব্যাপারের মধ্যে নেই, ব্যাস। হোয়াট, কি বলছেন আপনি? আর ঈশ্বর, নির্মলবাবু ওষুধের হিসেবে কারচুপি করেছেন? হ্যাঁ স্যার, অনেক দিন ধরে এটা চলছে। কদিন ধরে দেখছি যে আমার খাতাপত্রের সঙ্গে ও স্টেটমেন্টের মিল হচ্ছে না। জিজ্ঞেস করলেই বলে ভুল হয়ে গেছে, পরে কারেকশন করে দেবো। কিন্তু কদিন আগেই দেখলাম কিচ্ছু কারেকশন করেনি। আশ্চর্য, এতদিন ধরে ভদ্রলোককে চিনি, বিশ্বাসই করতে পারছি না ভদ্রলোক এরকম কাজ করতে পারে। আমিও তো তাই ভাবতাম। বিশ্বাস করুন স্যার, আমি ওর স্টেটমেন্ট চেক না করে সই করে দিয়েছি, কিন্তু সে ভুল আমার ভেঙে গেছে। আমার মনে হয় ও ইচ্ছাকৃতভাবে এগুলো করে। তার মানে আপনি বলতে চাইছেন লোকটা ডিসঅনেস্ট। সোজা ভাষায় বললে যা বোঝায়, উনি হসপিটালের ওষুধ চুরি করছেন, কি তাই তো? হ্যাঁ, না না স্যার, আমি সে কথা ঠিক বলতে চাই না। আমি বলতে চাইছি যে আমার খাতাপত্রের সঙ্গে ওনার স্টেটমেন্টের কোনো মিল নেই, তাই ওনার স্টেটমেন্ট আমি সই করি। আপনার দিক থেকে আপনি ঠিকই করেছেন, হিসেব না মিললে আপনি সই করবেন কেন? কিন্তু আমি ভাবছি আপনি এই ইস্যুটা নিয়ে আমার কাছে এলেন কেন? মানে আপনি সই না করলে তো ওটা অটোমেটিক্যালি অডিটে ধরা পড়তো। সে ব্যাপারে আমার একটু সন্দেহ আছে, তাই আপনার কাছে এসেছি। সন্দেহ? ইউ মিন? দেখুন, এর আগেও আমি ওর অনেক স্টেটমেন্টে সই করিনি, কিন্তু অডিট থেকে ওর সম্পর্কে কোনো অবজেকশনই আসেনি। দাঁড়ান দাঁড়ান, তার মানে আপনি বলছেন যে অডিটর ব্যাপারটা ওভারলুক করছে, অথবা দেখেও নোট দেয়নি? আমাদের অডিটর মিস্টার দাশগুপ্তকে আমি যতটুকু চিনি, উনি অত্যন্ত পারফেক্ট ম্যান। সমস্ত কাজগুলোই উনি অত্যন্ত মনোযোগ সহকারে দেখেন। ল্যাবস থাকলে নোট দেন। আমাকে ছোটখাটো কত ব্যাপারে নোট দিয়েছে, সেটা তো আপনি জানেন স্যার। জানি। তাহলে আপনার কথার মর্মার্থ যা দাঁড়াচ্ছে, নির্মলবাবু ফ্রড কিংবা কারচুপির আশ্রয় নিয়েছেন, তাই তো? মিস পাল, আপনার অ্যালিগেশনটা কতটা স্ট্রং সেটা বুঝতে পারছেন? এটা যদি সত্যি হয় তাহলে নির্মলবাবু চাকরি যেতে পারে। না না স্যার, কারো চাকরি যাক এটা আমি চাই না।
এই তো সেদিন ক্যান্টিনের সত্যবানকে গিয়ে ধরলাম, হাতে নাতে ধরেছে স্যার। একটা মাছকে 2 টুকরো করে পেশেন্টদের দিচ্ছে আর বাকিটা বাড়িতে নিয়ে যাচ্ছে। তারপর হাতে পায়ে ধরে ক্ষমা চাইলো, ছেড়ে দিলাম। মিস পাল, আপনি এই ইনস্টিটিউশনের সব থেকে সিনিয়র কর্মীদের মধ্যে একজন। শুধু তাই না, প্রত্যেকের প্রতি আপনার একটা কি বলবো, একটা সহমর্মী মনোভাব রয়েছে। নির্মলবাবুর প্রতি আমার তাই ছিল, কিন্তু আমার সেই বিশ্বাস উনি রাখতে পারেন। আপনার কমপ্লেন অনুযায়ী আমি একটা স্পেশাল এনকোয়ারির ব্যবস্থা করব, কিন্তু আপনি আমাকে সবকিছু ইন রাইটিং এ দিন। বুঝতে পারছেন, দিস ইজ আ ভেরি সিরিয়াস অ্যালিগেশন। কারণ মুখের কথায় আমি কিছু করতে পারবো না। আর একটা কথা আপনি খুব ভালো করে জানেন যে নির্মলবাবু ইউনিয়নের একজন মেম্বার। অতএব whether it's guilty or not, ইউনিয়ন ওকে ডিফেন্ড করতে চাইবে। সেক্ষেত্রে আমাকে সমস্ত এভিডেন্স নিয়ে কাজটা শুরু করতে হবে। আদারওয়াইজ গ্রাসটা শুধু আমার বা ম্যানেজমেন্টের উপর নয়, আপনার উপরেও এসে পড়বে, তাই না? মিস পাল, বাংলায় একটা প্রবাদ আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আমিও আপনাকে সেই কথাটা একবার ভাবতে বলছি। সব দিক বিচার করে যদি মনে করেন যে আপনি অগ্রসর হবেন, তাহলেই আপনি আমাকে ইন রাইটিং কমপ্লেনটা দিন। ম্যানেজমেন্ট নিশ্চয়ই ব্যবস্থা নেবে। ঠিক আছে স্যার, আমি একটু ভাবি। তবে আমার মনে হয় এ ব্যাপারে চুপ করে থাকাটা আমার অন্যায় হবে। বেশ, আপনি তাহলে কালকে আমাকে চিঠিটা দিয়ে দিন, আমি দেখছি কি করা যায়। আচ্ছা স্যার, তবে কালকেই চিঠিটা দিতে পারবো কিনা জানি না, কয়েকদিনের মধ্যে দিয়ে দেবো। চলি স্যার। ব্যাপার কি জানেন মিস পাল, অন্যায়টা অন্যায়। আমাদের উচিত সকলে মিলে তার বিরুদ্ধে কথা বলা, রুখে দাঁড়ানো। আবার এটা আমাদের মাথায় রাখতে হবে যে দিস ইজ আফটার অল আ হসপিটাল। এখানে কোনো ডিস্টারবেন্স বা অরাজকতার সৃষ্টি হলে অনেকগুলো চিকিৎসাধীন পেশেন্টকে তাদের চিকিৎসা থেকে বঞ্চিত করা হবে, তাদের জীবনটাকে আরো অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হবে। সেটা কি উচিত হবে? ভেবে দেখুন। কি হলো? হ্যাঁ, এই এই কি হলো তোমার? বাজে স্বপ্ন দেখেছো? বাজে স্বপ্ন না? কেন যে এসব চিন্তা করো আমি বুঝতে পারি না। জল খাবে? শুয়ে পড়ো। ঠিক হয়েছে একটু? শুয়ে পড়ো। জীবনের পথ এটা ওয়ান ওয়ে ট্রাফিক,
পেছনু যাবে না খোলা একটাই দিক, শৈশব কৈশোর স্মৃতির স্ক্রিন, দুটো পাও নিশ্চিত আগামী দিনে, আগামী দিনে, আগামীর সীমারেখা রয়েছে আজও দেখ।